মানে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, সেখান থেকে এমপি হয়েছেন, পরে বিএনপিতে যোগদান করেছেন। কখনো মনে হয় যে আপনি একটু আওয়ামী লীগের পক্ষে বলছেন, কখনো বিএনপির পক্ষে বলছেন, আবার কখনো আপনার খুব জামাত প্রীতি আছে বলে মনে হয়। আপনি আসলে কোন মতাদর্শের, বা আপনি কোন পন্থী? আপনি যেটা বলেছেন সবগুলোই সত্য। এর কারণ হলো, যেহেতু একসময় আওয়ামী লীগ করতাম, তো আওয়ামী লীগের যে চিন্তা চেতনা ধ্যান ধারণা, এটা তো আসলে আমার কোনো অবস্থাতেই মস্তিষ্ক থেকে আপনি তাড়াতে পারবেন না। আবার যেহেতু বিএনপিতে যোগদান করেছি, একটা দলের মনোনয়ন পেয়েছি, এটা তো চারটিখানি কথা নয়। তো চারটিখানি কথা নয়, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে কথাবার্তার মধ্যে বিএনপির ভাব চলে আসে, রাজনীতি করি বা না করি। আবার জামাতের বিষয়গুলো চলে আসে এই কারণে হলো, জামাত এমন একটা বিষয় ধারণ করে, যেমন জান্নাত ধারণ করে, হুর ধারণ করে, তারপরে শেষে আপনার আরো অনেক কিছু, কোরআন হাদিস ইজমা কিয়াস, তো এগুলো দেশের সব মানুষ জামাত না করলেও মোরাললেস এর সাথে সম্পৃক্ত রয়েছে। যেহেতু আরবিতে আমার কিছু দখল আছে, ইসলামিক হিস্ট্রিতে আমার পড়াশোনা আছে, ব্যক্তিগত জীবনে একজন মুসলিম হিসেবে যে কর্মগুলো, বিশ্বাসগুলো, সেটা একেবারে শৈশব থেকে করে আসছি। তো এটার সঙ্গে আসলে কোনো সম্পর্ক নেই, না জামাতের, না হেফাজতের, না কোনো কিছুর। তো যখন কথা বলতে যাই, কথা বলতে গিয়ে ধরুন একটা ইতিহাস আমি টানি, কখনো বিএনপি থেকে, কখনো জামাত থেকে, কখনো কোরআন থেকে, হাদিস থেকে, তখন মানুষ বলে হায় হায়, হই হই রই রই, কি হলো, এই বুদ্ধি আওয়ামী লীগে চলে গেল, সে শেখ হাসিনার কথা বলে কেন, তা শেখ হাসিনার কথা বলে কেন। আবার যদি কোনো কারণে জিয়াউর রহমান সাহেবের কথা বলি, হায় হায়, এটা সারা জীবন আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ শেখ হাসিনা তোকে মনোনয়ন দিয়েছে, দিয়ে আজ তুই কোথায় থাকতি, আর এই অবস্থাতে বেইমানি করতে করতে তুই এখন সে বিএনপিতে চলে গেলি। আবার যদি ধর্মের ব্যাপারে কোনো কথাবার্তা বলি, ইতিবাচক কোনো কথাবার্তা বলি, সঙ্গে সঙ্গে বলে যে এটা একটা মস্ত বড় মুনাফিক, এটা বিএনপি খেয়েছে, আওয়ামী লীগ খেয়েছে, এখন আবার জামাত খাওয়ার জন্য সে দৌড়াদৌড়ি করছে। তা আসলে এই হলো বিষয়গুলো, আই এম কনসার্ন, আমাকে নিয়ে যারা কথাবার্তা বলে সেই বিষয়গুলো আমার নখদর্পণে আছে। তো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা নেই এই কারণে যে যে মানুষ যে কথাগুলো বলছে সে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে কথা কিন্তু বলছে। আপনার কি কোনো বিশেষ দৃষ্টিভঙ্গি আছে? মানে বলি, আপনি তো বিভিন্ন দিকেই আসলে কথা বলেন, আপনার মধ্যে কি কোনো গুপ্ত সত্তা আছে? না, সেরকম না। আমার আসলে মানে মানে কারো সত্তা হওয়ার বা কারোর সঙ্গে মেশার মতো অবস্থা আমার কখনোই ছিল না। আমি পরিশ্রম করা মানুষ, দুটো ডাল ভাতের জন্য এখনো সারাদিন পরিশ্রম করি, এবং আল্লাহ আমাকে আমার কাজে বরকত দিয়েছে। কোনো দলের দালাল হওয়া, মানে কোনো দলের দাবিদারি করা, কোনো নেতার পদলেহন করা, এই অবস্থা আমার কখনো ছিল না, এখন তো প্রশ্নই আসে না, আমার কখনোই ছিল না। ফলে আমি আমার মতো করে মানে হাওয়ায় পাল তুলে দিচ্ছি, পাল বা হাওয়া আমাকে যেদিকে নিয়ে যায়, এই গন্তব্যে আমি পৌঁছে যাবো আমার জায়গা মতো, যেভাবে আমি আমার সামনে জীবনের আর কখনো অনেকগুলো নির্বাচন করার প্রাপ্তি। ইচ্ছা নাই আপনার? হ্যাঁ, অবশ্যই নির্বাচন করার ইচ্ছা আছে। যখন মনে হবে একটা সুন্দর গণতন্ত্র আছে, ইলেকশন করা যাবে, মাননীয় সংসদ সদস্য বলতে যে শব্দটি বোঝায় সেটির সত্যিকার অর্থে সম্মান এবং মর্যাদা রয়েছে। তা আমার কাছে মনে হয়েছে যে সেটা কি এখন যে কোনো আসলে দলের টিকিটে? আমার আসলে আমার নির্বাচনী যে এলাকাতে, আমি তো আসলে একজন সংসদ সদস্য হতে চাই, তা আমার এলাকাতে নির্বাচন করার জন্য আমার আসলে কোনো দলের মনোনয়ন দরকার নেই, আমি স্বতন্ত্র পাশ করে আসতে পারবো। এখন দলগুলো সেটা আহ, আমাকে দরকার আছে, অনেক দলের দরকার আছে, সব দলেরই দরকার আছে মোরালেস। এখন এটা হলো আহ, অবস্থানগত, নিজে স্বতন্ত্রভাবে, যেমন আমি বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, তো দুটো দলকে বিরোধী দল হিসেবে দেখেছি, বিএনপিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, আবার এই ইউনুসের জামানাতে যাকে বলা হয় জামাতকে দেখলাম। তা আমার কাছে মনে হয়নি যে এই দলের মধ্যে ঢুকে একেবারে এমন কোনো মধু রয়েছে, মাখন রয়েছে, পোলাও রয়েছে, ক্ষীর রয়েছে, যেগুলো আমার নেই। আবার ধরেন আমি একবার যেহেতু সংসদ সদস্য হয়েছি, তো একেবারে তরুণ বয়সে 2009 সনে, যখন আমার আহ, যাকে বলা হয় কর্মস্পৃহা অনেক বেশি ছিল বর্তমানের চাইতে, ওখানে আমি এমন কিছু দেখিনি যেটা আমি মনে হয় না যে সংসদ সদস্য না হয়েও আমি করতে পারবো না। মানে আই ক্যান ডু, জনগণের কল্যাণ করার জন্য আমাকে যে এমপি হতে হবে, নট লাইক দ্যাট। শুধু আপনার কানেক্টিভিটি থাকলেই যথেষ্ট। তারপরে কথা বলার জন্য, জনগণের কথা বলার জন্য কেবলই মাত্র পার্লামেন্টে বলতে হবে, নট লাইক দ্যাট। এখন পার্লামেন্টে তো কত মানুষ সারাদিন কথা বলে, তো তাদের কথা তো আপনার আমরা কেউ কগনিজেন্সে নেই না। আমরা খুব গুটি কয়েক লোকের
কথা কগনিজেন্সে নেই। এখন তারা হয়তো কেউ পত্রিকায় চাকরি করছে, কেউ আমাদের মতো সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলছে, কেউ হয়তো পার্লামেন্টে আছে। তো ওখানে মূল ব্যাপার হলো যে যোগ্যতা বলে আপনি পার্লামেন্টের মধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করতে পারবেন, সেই যোগ্যতা যদি আপনার থাকে, আপনি আমাজনের জঙ্গলে গিয়েও সেই ওখানকার যারা আদিবাসী তার মধ্যে গিয়ে আপনি নেতা হতে পারবেন। সেই So, আমি যোগ্যতা যে যেহেতু এই আপনার আছে জিনিসগুলো সেটি আপনি প্রমাণ করেছেন, তখনও সংসদে প্রমাণ করেছেন বা এখনো আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কথা বলেন বা মূলধারার গণমাধ্যমগুলোতে আপনি কথা বলার জন্য খুবই যোগ্য একজন ব্যক্তি আপনি। মানে শুধু কথা না যেটা না না বলছিলাম শুধু যে শুধু হ্যাঁ, শারমিন শারমিন এখানে আবার আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমি শুধু কথা বলায় পাকা না। আপনি যদি এখন এই পার্লামেন্টে দেখেন, আমার সামনে কলম ধরার মতো মানে রেজাল্টের দিক থেকে, পাবলিক পরীক্ষাতে রেজাল্টের দিক থেকে খুব কম লোক আছে। আমি একজন ভালো ছাত্র ছিলাম এবং এখনো আছি। যদি আপনি পার্লামেন্টে ধরেন, আমাকে এই পার্লামেন্টে গরিব বলে দূরে তাড়িয়ে দিবে, আই এম নট এ রিচ ম্যান, কিন্তু আমাকে গরিব বলে তাড়িয়ে দিবে এরকম ধনী ব্যক্তি এই পার্লামেন্টে কেউ নেই, বা রাজনৈতিক অঙ্গনেও কেউ নেই। তাহলে এই যে আমাকে যে টাকা উপার্জন করতে হয়েছে, আপনি জানেন বিদেশি মাটিতে থাকেন, জ্ঞান অর্জন এবং টাকা অর্জন এই দুটো খুবই কঠিন একটা বিষয়। তো কাজেই এখানে শুধুমাত্র চাপাবাজি করে মুখে কথা বলে টাকা উপার্জন করা যায় না। তারপরে শেষে আহ, এই যে দেখেন আমার বয়স প্রায় 60 বছর, 60 ইয়ার্স। স্টিল আপনি দেখেন 60 ইয়ার্স হলে এর দাঁত পড়ে যায়, ওর নাক দিয়ে পশম একেবারে মুখের ভিতরে ঢুকে যায়, কান দিয়ে পশম বের হয়, মুখ দিয়ে কথা বলে, সামনে বসে থুথুতে দেখবেন সামনে যে বসে আছে সে, তার জন্য বিশ্রী একটা অবস্থা তৈরি হয়ে যায়। তো সেই দিক থেকে আল্লাহ আমাকে যে সুস্থ রেখেছে, এই যে শরীরটাকে সুস্থ রাখার যে ক্ষমতা, এটা আপনি বাংলাদেশে ধরেন কজন লোকের আছে? তো কাজে আমি শুধুমাত্র কথা বলে যোগ্যতা প্রমাণ করিনি, আমার একটা মানুষ হিসেবে এই স্বল্পকালীন জীবনে আপনি যদি 10টা আইটেম ধরেন, আই হ্যাভ এ গুড ফ্যামিলি। আমার ছেলে সন্তানকে আমি মানুষ করেছি, তারা যার যা জায়গাতে সফল। আমি আমার 7টা ভাইকে মানুষ করেছি, তারা যার যা জায়গাতে সফল। আমি দায়িত্ব পালন করেছি 5 বছর। আপনি আমার নির্বাচনী এলাকাতে দেখেন আমি কত সুন্দরভাবে বললাম যে আমার এলাকাতে নির্বাচন করতে কোনো দলের মনোনয়ন দরকার নেই, আমি ইন্ডিপেন্ডেন্টলি পাশ করে আসতে পারবো ইনশাল্লাহ, যখন আমি ফিল করব। আপনি আনেন তো কয়জন সংসদ সদস্য এইভাবে, বা সাবেক সংসদ সদস্য রাজনীতিবিদ এত কনফিডেন্ট নিয়ে কথা বলতে পারে? তো এটা আবার আবার ধরেন আমার সমাজে অনেক অনেক বড় কথা বলে ওই একজন আছে খায়রুল দেওয়ান, প্রধানমন্ত্রী খায়রুল দেওয়ান। তো সে সারাদিন বলে প্রেস ক্লাবের সামনে যে আমি দেশের প্রধানমন্ত্রী, আমি দেশের রাষ্ট্রপতি। তো সবাই বলতে পারে, কিন্তু ক্ষমতা নিয়ে টিকে থাকা কিন্তু এত চারটিখানি বিষয় নয়। তো আমি তো স্রোতের বিপরীতে চলা। এখন ধরেন 18 সন থেকে 24 সন পর্যন্ত শেখ হাসিনার প্রবল ক্ষমতার বিরুদ্ধে যে কজন লোক বাংলাদেশের রুখে দাঁড়িয়েছে, আমি তো তাদের মধ্যে একজন। আওয়ামী লীগ চলে গেল, বিএনপির জমানাতে, ইউনূসের জমানাতে আমার সবচেয়ে বেশি সুবিধাভোগী হওয়ার কথা ছিল, কিন্তু আমি তো সেটা হইনি। অনেক সুযোগ ছিল, বা এখনো অনেক সুযোগ আছে, তা না করে আমি আমার মতো করে কথা বলে এখন কেমন যাচ্ছি। সুযোগ? এ- না না, এখন যেহেতু আমি এই দলের মনোনয়ন নিয়ে ইলেকশন করেছি, তো একটা রাজনৈতিক দলের সবচেয়ে বেশি সেন্সিটিভ হলে সেই দলের মনোনয়ন কারা পেল। পদ পদবীর চাইতেও মনোনয়ন পাওয়াটা সবচেয়ে একটা যোগ্যতম। তো আমি তো বিএনপির মনোনয়ন পাওয়া 2018 সনে একজন লোক। তো এই আমলে ধরেন আমি যদি টেন্ডারবাজি করতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই, আপনার সুযোগ নিয়োগ বেশি। বদলি করতে চাই, দালালি করতে চাই, এটা খুব সহজ একটা বিষয়, খুব একটা সহজ একটা বিষয়। তারপরে আমি যদি বলি যে না ঠিক আছে, আমি তারেক রহমান সাহেবের উপদেষ্টা হব, আমি মন্ত্রী হব, টেকনোক্র্যাট কোঠায় আমি ইলেকশন করলাম না, আমি এটা হব। আর যদি কিছু না হতে পারি, অ্যাটলিস্ট বড় বড় মন্ত্রীদের ব্যাগটা নেওয়ার মতো তো যাকে বলে হাতে এখনো কিছুটা শক্তি আছে। এখন এই কাজগুলো তো আমি করিনি কখনো। তো কাজই হলো কি, যে আমি আমারই মতো একজন স্বতন্ত্র মানুষ, হয়তো অনন্য, জি, হয়তো ব্যতিক্রম, আমি নিশ্চয়ই, আমার মতো করে আছি। নিশ্চয়ই। আপনার সম্পর্কে একটু জানছিলাম। এখন একটু আলোচনায় যাব। তবে শেষ প্রশ্ন আপনার, মানে আপনার পার্সোনাল বিষয় দিয়ে আলোচনা শুরু করলাম। মানে আওয়ামী লীগের টিকিটে এমপি হয়েছেন, সংসদে গেছেন, বিএনপির মনোনয়ন পেয়েছেন। সামনে কি জামাতে যাবার কোনো সম্ভাবনা আছে? না, জামাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সামনে যে কোনো দলে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কোনো ইসলামিক দল, যেটা র্যাডিক্যাল ইসলামিজম করে যারা, সেই সমস্ত রাজনৈতিক দলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা আমার
নীতি এবং নৈতিকতার একেবারে বিরুদ্ধ। একদম ফলে স্পষ্ট। এটা আপনি একেবারে লিখে রাখতে পারেন। লিখে রাখলাম। আমি একটু আসি যে বাজেটের মূল্যায়ন এখন সবাই করছে। কেমন বাজেট হলো, কি পেলাম না ইত্যাদি। সেই বিষয়ে খুব বড় মূল্যায়ন না। আপনার কাছ থেকে খুব ছোট্ট একটা মূল্যায়ন আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাজেট নিয়ে আপনার ২-১ কথায় মূল্যায়ন কেমন? এবং যে সমালোচনাগুলো হচ্ছে, বলা হচ্ছে বাজেটকে গতানুগতিক, আ লুটপাটের বাজেট বলা হচ্ছে মানে বিরোধীদের পক্ষ থেকে। এই সমালোচনাটাও গতানুগতিক কিনা? মানে বাজেট নিয়ে পর্যালোচনা, বাজেটের সমালোচনা নিয়েও একটা পর্যালোচনা। সমালোচনাটা গতানুগতিক, কিন্তু বাজেটটা আসলে গতানুগতিক নয়। এই কারণে বাজেটের বেশিরভাগ কর্মকাণ্ড, অলমোস্ট 90% কর্মকাণ্ড এটা করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ভিশন ছিল, মিশন ছিল। এরপর সরকার যখন ক্ষমতায় এলো, ঠিক এই অল্প সময়ের মধ্যে সরকারের ভিশন এবং মিশনগুলো এই বাজেটের মধ্যে ইনসার্ট করা, ঢোকানো, এটা খুবই কঠিন একটা বিষয়। যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে জড়িত তারা বোঝেন। এই একটা বাজেট আলটিমেটলি, বললাম তো যে 90% ইউনূসের জমান আদায় করা। ফলে সেখানে আপনি দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রথম বাজেট এবং এই বাজেটের মধ্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলের সব কিছুই কিন্তু উলটপালট করা। ফলে এই অল্প সময়ের মধ্যে ভালো বলেন মন্দ বলেন সরকার একটা ব্যতিক্রম ধর্মী বাজেট দিতে পেরেছে, যে বাজেটের সঙ্গে আপনি আওয়ামী লীগের কোনো বাজেটের মিল পাবেন না, যে বাজেটের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো মিল পাবেন না। এই বাজেটের প্রতিটি পরতে পরতে এখানে সফলতা লাভ করার সম্ভাবনা আছে, আবার ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকগুলো টেকনিক্যাল বিষয় রয়েছে এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো এই প্রথম একটা বাজেট, যে বাজেটের পরে কোনো একটা বিশেষ সম্প্রদায় গোষ্ঠী বলতে পারবে না যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তো সরকার এখানে বাজেটে কর না বাড়িয়ে করের যে ভিত্তি এবং করের যে বিস্তার, এটা মানে ঘটিয়ে তাদের যে টার্গেট অর্জন করতে চাচ্ছে, এটা একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। তো সেই ঝুঁকি যদি সরকার সফল হতে পারে, বাংলাদেশে একটা নতুন ইতিহাস রচনা হবে। তো যার জন্য এখনো পর্যন্ত এটা বলা যাচ্ছে না। আমি এখনো পর্যন্ত বাজেট যারা তৈরি করেছেন, পেশ করেছেন, বাজেটের যে সকল বিষয় সংযোজিত হয়েছে, আপত্তি করার মতো আসলে ক্ষতিগ্রস্ত কেউ হয়নি, নো ওয়ান। বরং যে যার অবস্থানে আছেন কম বেশি লাভ, সবাই লাভে আছেন। আর কিছু কিছু জায়গাতে এখানে যেমন কর, মানে কর যে নেট, করের যে জাল, এটা বিস্তার করা হয়েছে। তো সেক্ষেত্রে কেউ ক্ষতিগ্রস্ত, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি ক্ষতিগ্রস্ত, বিকজ অনেক দিন মানুষ দাবি করছে না আসলে এদের এই জিনিসগুলো দেওয়া উচিত। যেমন ধরুন আবাসন খাতে, তা আবাসন খাতে একজন লোকের একটা জমি আছে 10 কোটি টাকা মূল্যের, সেই জমিটা ডেভেলপ করলো, একটা ডেভেলপারের মাধ্যমে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। তো সেটা ডেভেলপারকে দেখিয়ে 50-50 দেখিয়ে পরবর্তীতে আবার করলো কি, ডেভেলপারের কাছ থেকে সে বাকি অ্যাপার্টমেন্টগুলো নিয়ে নিল। তো এইবার এই বাজেটে বললো যে না, আপনি আপনার সাথে ডেভেলপারের যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তি অনুযায়ী আপনি যে টাকা পাবেন, যা কিছু পাবেন, সেটা 1 পার্ট, এটা একটা স্ট্যান্ডার্ড আছে 50-50। এর বাইরে যে সম্পত্তিগুলো আপনি ওন করবেন, সেই সম্পত্তিগুলোর জন্য আপনাকে আলাদা ট্যাক্স দিতে হবে। এখন এটা অনেকের ধনীদের কিন্তু, মানে যারা এই 2 নম্বরই করে, তাদের মনে খুব কষ্ট, কিন্তু তারা এই কথা বলতে পারবে না যে আমরা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি। তো এইভাবে অনেকগুলো টেকনিক্যাল বিষয় এখানে আছে। জি, আপনি বলছেন কারো ক্ষতি হয় নাই, কিন্তু মানে যেটি নাহিদ ইসলাম বলছেন, বিরোধী দলীয় হুইপ, তিনি চিফ হুইপ, তিনি যেটি বলছেন যেটি চানাচুরের মতো একটা বাজেট হয়েছে, খেতে ভালো, দেখতেও ভালো, কিন্তু পুষ্টিগুণহীন। পুষ্টিগুণ আছে এই বাজেটে? আপনার কি মনে হয়? না, চানাচুর, সব চানাচুর যে পুষ্টি নাই, নট লাইক দ্যাট। চানাচুর ভালো। নাহিদ যদি চানাচুর না খেত তাহলে তার এত সুন্দর স্বাস্থ্য হতো না। ইটস এ ভেরি রিচ ফুড। ফলে নাহিদ যদি এখানে অন্য কোনো কথা বলতো, তাহলে হয়তো আমি মনে করতাম যে যেটা দেখবেন যে খুব পছন্দ করে, অবচেতন মনে তার মুখ দিয়ে সেটা বের হয়ে যায়। ধরুন একজন মানুষটা গালি দিল, আপনি কি দেখবেন যে ছোটকাল থেকে সে গালিগুলো শুনে আসছে। বা একজন লোক দেখা গেল একজনকে আদর করলো, হ্যাঁ, সে ছোটকাল থেকে সেইভাবে আদর পেয়ে আসছে। এখন জামাতের আমির ধরুন কাউকে জড়িয়ে ধরছে, চুম্বন করছে, সো উনি আসলে ওই কালচারের মধ্যে মানুষ হয়েছে, একটা সুন্দর একটা পারিবারিক পরিবেশে হ্যান্ডশেক করে, তারপরে কুলাকুলি করে, ছোটদেরকে চুমো দেয়, বড়োদেরকে চুমো দেয়, এরকম একটা মানে একটা জান্নাতি পরিবেশে তিনি বড় হয়ে আসছেন। ফলে কি হলো, দেখবেন যে তার আচার আচরণ তিনি যেখানে চলে গেছেন ওটা প্রকাশ হয়ে আসে। নাহিদের একই অবস্থা। নাহিদের আপনার চেহারা দেখেন, সুরত দেখেন, ওর বাবা ওকে অনেক আদর করতো, ওর বাবার চেহারা দেখুন, ওর বাবা অনেক মোটা, ভীষণ রকম মোটা। তো কাজী এরা সবাই চানাচুর
খায়, মুড়ি দিয়ে চানাচুর খায়, চিনিও দেয় এর মধ্যে, ঘিও দেয় আর কি। তো যার জন্য সেই বাজেটের মধ্যে সে চানাচুর খুঁজে পেয়েছে। সে আমি এটা যেহেতু এটা সাইকোলজি আমার একটু পড়াশোনা আছে, আসলে আই ডোন্ট মাইন্ড সে চানাচুর বলেছে। তো চানাচুরের মধ্যে হয় কি, পচা তেল দিয়ে যদি চানাচুর কেউ ভাজি করে তাহলে ওই চানাচুর খেলে পেট খারাপ হয়। কিন্তু এখন ঢাকা শহরে অনেক আধুনিক প্রতিষ্ঠান আছে যারা ভালো ভালো চানাচুর তৈরি করে। তো আশা করি যে এই সরকার যে বাজেট করেছে সে যদি চানাচুরও হয় তাহলে দ্যাট উইল বি সেফ ফর নাহিদ। মানে হ্যাঁ, নাহিদের কোনো অবস্থাতে পুষ্টিগুণ স্বাস্থ্য সম্পন্ন নেই, চানাচুর। পুষ্টিকর সম্পন্ন, তাকে কোনো অবস্থায় তার পেট খারাপ করবে না, আই এম শিওর আচ্ছা। তার কোনো পেট খারাপ আচ্ছা, করবে না। তাহলে নাহিদ ইসলাম যদি আপনার কথা শুনে একটু আশ্বস্ত হন। এখন বাজেটের সমালোচনার প্রসঙ্গে সমালোচনা নিয়েও আবার আলোচনা হচ্ছে, যেটি একদম মাননীয় প্রধানমন্ত্রী বললেন সেটি নিয়ে আবার জামাতের আমির সমালোচনা করলেন, যে তিনি বললেন, মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে মদের উপর থেকে মদের উপর, সিগারেটের উপর ট্যাক্স বাড়ালাম, এজন্য বিরোধী দল দুঃখ পেয়েছে। এই বিষয়টা নিয়ে জামাতের আমির বলছেন যে তিনি এরকম ভুল ভাল কথা বলছেন। তিনি এর আগেও বলেছেন, মানে বিভিন্ন প্রসঙ্গ তুলে বলছেন যে ফরিদপুরে সয়াবিন চাষ, মানে কুমিল্লায় ইপিজেড ইত্যাদি বিষয়গুলো তিনি উল্লেখ করছিলেন তার বক্তব্যে, যে এরকম ভুল ভাল বলছেন। আপনার কি মনে হয় আসলে প্রধানমন্ত্রী একটু বেশি ভুল ভাল বলছেন? মানে এর আগেও ভাসানী জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছেন ইত্যাদি কথাবার্তা নিয়ে বহু ট্রলও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। না, এটা হলো কি, আসলে তারেক রহমান সাহেব তো 17 বছর দেশের বাইরে ছিলেন। তো সেখানে খালি তিনি ইংরেজি শুনেছেন এবং আইরিশ ইংলিশ, এবং যাকে বলা হয় একদম অ্যাংলো স্যাকশন যেগুলো ইংরেজি বলা হয়। আপনি ইংল্যান্ডের যে ইংরেজি, এটা কিন্তু আমাদের বাংলাদেশের মতো ইংরেজি না, খুব সহজে বোঝা যায় না। তো বাঙালি যারা থাকে ওদের সবসময় কান খাড়া করে রাখতে হয় যে কখন কি বলে। তো এরকম 17টা বছর তিনি এরকম একটা জায়গাতে আসছেন, ছিলেন, তারপর বাংলাদেশে আসছেন, এসে এখন নিয়ে একবার নোয়াখালীর ভাষা শুনেন, একবার কুমিল্লার ভাষা শুনেন, কক্সবাজারের ভাষা শুনেন, আর তার সঙ্গে সঙ্গে সেই ইংরেজি। তো আপনি তার ব্রেনের মধ্যে আপনি দেখেন অনেকগুলো কিন্তু মানে ডাটা এন্ট্রি হয়, অনেকগুলো প্রসেস হয়, তারপর শেষ অনেকগুলো রসায়ন হয়। আপনি যেমন এখন বাংলাদেশে ছিলেন, টেলিভিশনে করছেন, এখন দীর্ঘদিন যাবত আমেরিকাতে আছেন, হঠাৎ করে বাংলাদেশে আসেন, এসে আপনি ইলিশ মাছ দিয়ে, একদম তরতাজা ইলিশ মাছ দিয়ে ভাত খান, চিংড়ি মাছ দিয়ে আপনি ভর্তা খান, আপনি দেখবেন অ্যালার্জি হয়ে গেছে আপনার। তো এরকম অনেকগুলো ব্যাপার। এখন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছে মাত্র অল্প কিছুদিন হলো, তাকে অন্তত একটা বছর সময় দিতে হবে। তো একটা বছরের মধ্যে তিনি বুঝে যাবেন যে স্ক্রিপ্টটা কিভাবে পড়তে হয়, কোথায় কিভাবে পড়তে হয়। তিনি হয়তো, আমি মানে অনেক সময় দেখা গেল যে বোঝা যায়, যেমন কুমিল্লাতে ইপিজেড হবে, কুমিল্লাতে একটা ইপিজেড আছে। তো সেই তিনি যদি বলতেন 2007 যে যে ইপিজেড, হ্যাঁ সেটা আছে, তো উনি বলতে পারতেন যে কুমিল্লাতে একটা ইপিজেড আছে, আর একটা ইপিজেড হতে অসুবিধা কি, আমরা আরো আধুনিক একটা ইপিজেড করবো। ঢাকাতে যেমন দুটো ইপিজেড আছে, একটা পুরনো ইপিজেড, একটা নতুন ইপিজেড। চট্টগ্রামে অনেকগুলো ইপিজেড আছে, সে প্রাইভেট ইপিজেড আছে, সরকারি ইপিজেড আছে। তো সেক্ষেত্রে মানে ওনার কথাটা আপনি যদি ভুল ধরেন, সে ভুলও যেভাবে ধরতে পারেন, আবার সঙ্গে সঙ্গে যার ভুল ধরা হয়েছে তিনি কিন্তু সেটার আবার প্রত্যুত্তর দিতে পারেন যে ঠিক আছে আমি এই কথা বলেছি, ইটস নট এ মিস্টেক, আমি যেটা বলেছি, যেটা ওই জায়গাতে জায়গা অল্প, নতুন একটা জায়গাতে আমরা বড় করে ইপিজেড করবো, আরো বড় ইপিজেড করবো, সেটাই বুঝাতে পেরেছি। আর বিরোধী দলের যারা লোকজন আছে তারা সেই 1400 বছর আগের ধ্যান ধারণা নিয়ে আসে। সেই দেখা গেল আরব দেশের লোকজন কম্বল পরতো, এখন তারা নতুন করে আবার সেই কম্বল পরার চিন্তা ভাবনা করছে। আমরা তো এরকম চিন্তা ভাবনা, আমি আমেরিকা থেকে আসছি, ইউরোপ থেকে আসছি, ইংল্যান্ড থেকে আসছি, আমার ওয়াইফ ইজ এ পিএইচডি হোল্ডার, ডক্টর। ফলে আমাদের চিন্তা চেতনা তো আসলে ডাক্তার শফিক এমবিবিএস চিন্তা করতে পারবে না। ডাক্তার শফিককে যদি তারেক রহমানের চিন্তা ভাবনা করতে হয়, তাকে ডাক্তার শফিকুর রহমান এফআরসিএস লন্ডন হতে হবে, এবং এফআরসিএস লন্ডন হলেও তার মর্যাদা হবে তারেক রহমান সাহেবের ওয়াইফের সমপর্যায়ের। তো তারেক রহমান তো স্বামী হিসেবে তার ওয়াইফের উপরে, আমাদের বাঙালির যে কালচার, আপনি গিয়ে দেখেন, মানে আমরা তো অনেক দাম্পত্য জীবন দেখেছি। ফার্স্ট লেডি হলে সবাই একটু ভাবসাব দেখানোর চেষ্টা করে। অতীতে যেমন রওশন এরশাদ দেখিয়েছেন, রওশন এরশাদ না, এরশাদের বান্ধবীরাও তো যে ভাবসাব দেখায়, এর যন্ত্রণায় মানুষ আসছে। তো সেখানে তারেক রহমান সাহেবের ওয়াইফ, আপনি দেখেন একটা টু শব্দ করছে না, শুধু হাসছে, স্বামীর সঙ্গে সঙ্গে যাচ্ছে। তারপরে কত সুন্দর মানে নিউজ আসছে যে জুবাইদুর রহমান স্বাক্ষর করছেন আর তারেক রহমান চেয়ে আছেন, এগুলো এখন জাতীয় নিউজ হচ্ছে। তা আপনি বুঝেন এদের যে প্রেম, এদের যে ভালোবাসা, এদের যে মর্যাদা, এটা তাজমহল তৈরি করার মতো অবস্থা তৈরি করে ফেলবে আগামী দিনে। তো সেই জায়গাটা শফিকুর রহমান এখনো বুঝতে পারেননি। শফিকুর রহমান তিনি তার স্ত্রীকে সবসময় অবগুণ্ঠনের মধ্যে রাখেন,
ঘরের মধ্যে বদ্ধ রাখেন। শফিকুর রহমান একজন সাধারণ এমবিবিএস, তারপর সে তার বয়স হয়ে গেছে 70 বছর, এর মধ্যে 2-3 বার তার হার্ট অ্যাটাক হয়েছে। তারেক রহমান সাহেব তো একবার হার্ট অ্যাটাক হয়নি। ফলে তার এই দুর্বল যন্ত্র, দুর্বল দেহ নিয়ে তারেক রহমান সাহেবকে মূল্যায়ন করা বা তার পরিবারকে মূল্যায়ন করা, আমি মনে করি এটা তার নিজের প্রতি একটা জুলুম। তাকে আরো একটু শক্তিশালী হতে হবে। তো তার জায়গায় যদি আরেকজন মাসুদ আছে, উনিও ডক্টর মাসুদ, তাকে দিয়ে কথা বলানো হয়। শিশির মনির আছেন, ওনার তো বটকা এরপর গরম আর হয়ে যায় ডক্টর মাসুদের। হ্যাঁ 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 হ্যাঁ, তারপর মাথা গরম হলেও মানে আছে আরেকজন আছেন আরো মাথা গরম, কি একজন ব্যারিস্টার আছে, ওর ডাকনাম পুলক, এখন ছাত্রলীগ করতো, এখন হঠাৎ করে জামাত করে আর কি, রাজশাহী ইউনিভার্সিটি থেকে আসছে পুলক। তো এদেরকে দ্বারা কথা বলালে বেশি উত্তেজনা তৈরি হয়, কিন্তু উনি মুরব্বী মানুষ, বয়স্ক কিন্তু মানুষ। উনি ভুল কি বলছেন, মানে আসলে ভুলটা কে বলছেন? তারেক রহমানের ভুল জামায়াতের আমি শফিকুর রহমান বলছেন, নাকি আসলে মানে তার ভুল তিনি ধরছেন, নাকি আসলে উনিই ভুল বলছেন, জামাতের আমিরই ভুল বলছেন? আসলে কেউ ভুল করছে না, মূলত দুজনেই রাজনীতি করছেন। মানে এখন তারেক রহমান সাহেব যদি বিরোধী দলকে একটু সমালোচনা না করে, তাহলে সবাই বলবে আমি আর মামুদের সরকার, বুঝি বুঝি বুঝি, জানি জানি জানি, তোমরা লন্ডনে গিয়ে কি কি করে আসছো। হ্যাঁ, এখানে শেখ হাসিনা যেমন একজন গৃহপালিত বিরোধী দল ছিল, তোমরা এখন সেই দায় দায়িত্বটা না নিয়ে এমন একটা অভিনয় করছো, যেটা আমরা বুঝতে পারি। এই জন্য হয় কি, আসলে তাদের রাজনীতি করতে হয়, একে অপরের বিরুদ্ধে কথা বলতে হয়। একটা সময় জামাত এবং বিএনপি, মানে জামাতকে আগে বলা হতো বিএনপি, তাদের একটা জোট ছিল। তো সেক্ষেত্রে যদি আবার এদের মধ্যে খুব সব কথায় ঐক্যমত্য হয়, যদি একটু খোঁচাখুচি না হয়, তাহলে লোকজন তো এদেরকে বলবে যে মাই গড, এর সে তো আগেই ভালো ছিল। আগে তো তবু কাজী ফিরোজ রশিদ সাহেবের মতো মানুষ পার্লামেন্টে দাঁড়িয়ে তারা কত সুন্দর সরকারের সমালোচনা করতেন। কিন্তু এখন এ যুগ কি আসলো, যে যুগে এখন সরকার এবং বিরোধী দল একই ভাষায় কথা বলে। এমনকি সেই গৃহপালিত বিরোধী দল যিনি স্রষ্টা, হোসেন মোহাম্মদ এরশাদ, সেই বিরোধী দলে আসমা আব্দুর রবের মতো মানুষ সরকার বিরোধী কথাবার্তা বলছে। তো সেই তুলনায় আপনি গিয়ে দেখেন অতীতের যে পার্লামেন্টগুলো আছে, সেই পার্লামেন্টে সরকার বিরোধী যে সকল কথাবার্তা হতো, এখনো তার 20% কথাবার্তা কিন্তু পার্লামেন্টে হচ্ছে না। 80% কিন্তু সরকারের সঙ্গে একটা নেগোসিয়েশন, তাকে ভয় পেয়ে হোক, তাদের সঙ্গে খাতির করে হোক, তাদের সঙ্গে মহব্বত করে হোক, ইটস দ্য রিয়ালিটি। এখন এটা যেন 100% না পৌঁছে, কারণ হলো মানুষ হয় কি, প্রেম এমন একটা বিষয়, এটা বাদ মানে না। মানে আপনি যার প্রেমে পড়েন, এটা বাদ মানে না। আপনি একটা বিড়ালের প্রেমে পড়েন, বিড়ালকে কোলে নিয়ে আপনাকে 4টা চুমো না দিলে আপনার ভাত খাওয়া হবে না, এটা বিড়াল। আপনি একটা কুকুরের প্রেমে পড়ছিলেন, কুকুর সেই এসে কি জিব্বা বের করে আপনাকে চাটছে, কিন্তু ইউ ডোন্ট মাইন্ড, আপনার মনে হচ্ছে না এটা আপনার কাছে অমৃত। এই হলো প্রেম। তো এখন এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি এবং জামাতের মধ্যে তো আসলে একটা প্রেম ছিল, একটা প্রেম এটি ছিল। নাকি এখন জামাতের আমির রাতারাতি বলছেন এটা নিজেদের সন্তানকে ভুয়া বলতে হয় না, মানে যখন তিনি রাইট। মানে এটি কি তার একটা কারণ? আচ্ছা, মানে তাহলে আপনি একটা কিন্তু ব্যাখ্যা দিচ্ছিলেন যে কুমিল্লা ইপিজেড উনি বললেও এটাকে ব্যাখ্যা দিতে পারতেন, ইনি মানে সেভাবে ব্যাখ্যা দিতে পারতেন। আরও কিছু বিষয় আছে, যেমন সংসদে, যেটি জামাতের আমির বলছিলেন, আমি সেটাই বলছি, সংসদে প্রাথমিক বিশ্ববিদ্যালয়, মানে এগুলো স্লিপ অফ টাং, তিনি কিছুটা শুদ্ধও করে ফেলেছেন পরপর। বা ধরেন কাজী নজরুল ইসলাম 2014 সালে 30 সালে এসেছিলেন, আসলে 1914 সালে এসেছিলেন, এটাও হয়তো স্লিপ অফ টাং। কিন্তু ধরেন ফরিদপুরে সয়াবিন চাষ হয়, 1979 সালে মৌলানা ভাসানী জিয়াউর রহমানকে ধানের শীষ তুলে দিয়েছিলেন, তুলে দিয়ে কী বলেছিলেন, এই বিষয়গুলো মানে মানে সেগুলো ওনার কি স্ক্রিপ্ট রাইটারের দোষ, নাকি উনি স্ক্রিপ্ট পড়েন না আগের প্রধানমন্ত্রীর মতো, নাকি স্ক্রিপ্টের ভুল করেন? আসলে কি মনে হয় আপনার? আমার মনে হয় যে ওনার স্ক্রিপ্ট রাইটার এবং যারা, উনি নিজে এটা ইচ্ছে করে উনি করছেন। ইচ্ছে করে করছেন এই কারণে যে আসলে বাঙালি জাতি লেখাপড়া করতে ভুলে গেছে। এজন্য ওনার মুখ দিয়ে মাঝে মধ্যে একটু তথ্য বিভ্রাট ঘটিয়ে মানুষের আগুন লাগিয়ে দেয়, যেন সো দ্যাট দে ক্যান রিড। তোমরা পড়ো, তোমরা জানো, আমাকে একটু সমালোচনা করে হলেও তোমরা আসল সত্যটা জানো। মানুষ তো ভুলেই গেছিল যে ত্রিশাল নামের একটা জায়গা আছে, সেই জায়গায় কোনো একটা সময়টিতে কাজী নজরুল ইসলাম গিয়েছিলেন। সালটা বড় ব্যাপার না, গিয়েছিলেন, এটা তো মানুষ ভুলে গেছে। তো এটা যে আমরা জানলাম, আপনি আমি সমালোচনা করছি, এ তো তারেক রহমান সাহেবের জন্য, এই জন্য তো আমাদের তাকে সালাম করে আসা উচিত। একটা সময় যে জিয়াউর রহমান সাহেবের সঙ্গে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একটা চমৎকার সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কটা বঙ্গবন্ধুর সাথে আর মাওলানা ভাসানীর সাথে যে সম্পর্ক ছিল তার চেয়ে আরো বেশি ছিল। এটা আসলে উনি প্রমাণ করতে চেয়েছেন, এবং আমরা ভুলে গিয়েছিলাম সেই দৃশ্যটা। আমরা মনে করেছিলাম যে আব্দুল হামিদ খান ভাসানী এই যে গণতন্ত্রের মানুষ, পিতা পুত্র নয়, তিনি কখনো কোনো মিলিটারি রুলারের সঙ্গে কখনো হ্যান্ডশেক করেননি।
এইরকম একটা ভাবসাব। তো যারা এই ধরনের কথাবার্তা বলছে, তারেক রহমান সাহেব তাদেরকে বুঝিয়ে দিয়েছেন ঘটনা আসলে তা না। ঘটনা আসলে তা না, যেখানে কিন্তু বঙ্গবন্ধু যদি শেখ যখন মুজিবুর সেখানে রহমান, তথ্য বিভ্রাট থাকছে তখন কি মানুষের মনে হচ্ছে ঘটনা আসলে তা না, নাকি মনে হচ্ছে যে আসলে এগুলো ভুলভাল হয়ে যাচ্ছে বা বিভ্রান্তিকর? না এটা বেকুবরা মনে করছে, কিন্তু যারা বুদ্ধিমান তারা ঠিকই মনে করছে যে আসলে তিনি স্মরণ করাই দিতে চাচ্ছেন। তিনি স্মরণ করে দিতে চাচ্ছেন কি, দেখেন যে তোমরা যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আলেমা ভাসানী এদেরকে অনেক বড় মনে করো, যেখানে বঙ্গবন্ধু নিজে গিয়ে সন্তোষে দেখা করতেন। আচ্ছা, আপনি দেখাতে পারবেন জিয়াউর রহমান কখনো সন্তোষে গিয়ে মাওলানা ভাসানীর সাথে দেখা করেছেন? নেভার। বরং মাওলানা ভাসানী এসে জিয়াউর রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন। তাহলে কে বড় হলো? জিয়াউর রহমান বড় হলো, মাওলানা ভাসানীর চেয়ে বড় হলো, বঙ্গবন্ধুর চেয়ে বড় হলো। এই সোজা জিনিসটা তো সরাসরি না বলে, এই যে তিনি যে তার বুদ্ধিদীপ্ত চিন্তা এবং চেতনার মাধ্যমে এই জিনিসগুলো বুঝিয়ে দিয়েছেন, যারা ইন্টেলেকচুয়াল তারা বুঝতে পারছে। উনি তো বোকাদের নিয়ে রাজনীতি করে না। বোকারা হলো বলো জয় বাংলা জয় বাংলা, বঙ্গবন্ধু বলো বঙ্গবন্ধু, তারপরে বলো বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ, তো জয়। তারেক রহমান যে নির্বাচনে যে তারপর শফিকুর রহমানের সাথে গিয়ে দেখা করে আসলেন, নাহিদ ইসলামের সাথে দেখা করে আসলেন, তাহলে কি কার চেয়ে কে বড় হলো, এভাবে কি আর হিসাব হয়? না এখানে তো যে জিনিসটা হলো যে উনি এই যে টোটাল যে জিনিসটা করছেন একটা ব্যতিক্রম। আপনাকে, আমরা যখন কাউকে একটা ঘুষি মারি, জাস্ট আপনাকে একটা ঘুষি মারতে চাই, তাহলে আগে কি করি, হাতটা পেছনে নেই, হাতটা পিছনে নিয়ে তারপরে খুব জোরে একটা ব্লো করি। আমরা দেখুন যে ছাগলটিকে জবাই করছি, কুরবানিতে জবাই করি, 1 বছর খুব সুন্দর করে তাকে লালন পালন করি, গোসল করাই, কুরবানির আগের দিনে খুব গোসল করাই। ফলে রাজনীতিতে কে কোথায় গেল ডাজ নট ম্যাটার। এটা মিনিংটা কি? মিনিংটা হলো এখন 8 দিন হাসপাতাল বন্ধ হয়ে গেছে, বোঝার চেষ্টা করুন, লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে। ইসলামিক ব্যাংক হাসপাতাল তাদের রুটি যে রুজি, সেই রুটি রুজির জায়গায় নিয়ে টানাটানি করছে, আর তারা এখন সবাই কান্নাকাটি করছে যে হুজুর বাঁচান, আপনি যদি এত দাগা দিবেন। হ্যাঁ, ওই যে একটা মুজিব পরদেশের একটা বিখ্যাত গান আছে, আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া। তো এইরকম যে আপনি যদি ইসলামী ব্যাংক নিয়েই নিবেন, কেন আমার বাসায় গিয়েছিলেন? আমাকে, এই আমার বাসায় না গেলে হতো, আমি প্রথম দিন থেকে সতর্ক থাকতাম আপনার ব্যাপারে। এই যে আমার যে সাদা দিল, আপনাকে আমি বিশ্বাস করেছি, এখন এখানে আপনি কাদা লাগাই দিলেন, এখন আমি কই যাব? আমার শেখ হাসিনার কাছে যাওয়ার জায়গা নেই, নিজে গিয়ে যাবে স্বতন্ত্র দাঁড়াবো, আমার সেই শক্তি নেই। আর আপনার সাথে যে আমি এই মুহূর্তে ফাইট করবো, আপনি রাষ্ট্রের ক্ষমতায় আছেন, তাও সম্ভব নয়। ফলে ইটস এ পলিটিক্স, ইটস এ সুপার, মানে মানে সুপারলেটিভ ডিগ্রির পলিটিক্স, যেটা তারেক রহমান সাহেব শুরু করেছেন। তাকে আপনি নিউ পলিটিক্যাল ফিলোসফার হিসেবে আপনি আখ্যায়িত করতে পারেন, যে তিনি যা কিছু বাংলাদেশে করেছেন এটা অতীতে কেউ করেনি, আর কেউ কল্পনাও করেনি, আর ভবিষ্যৎ মানে অতীতে কেউ বলেও নাই যে আমি প্রধানমন্ত্রীর কাজ করবো। আচ্ছা, একজন প্রধানমন্ত্রী ফ্লাইং শার্ট পরবে, ইন করবেন না, এটা কি কেউ কখনো বলেছে, বিশ্বাস করেছে? একজন প্রধানমন্ত্রী একটা সাধারণ মানের ঘড়ি পরবেন, তারপরে সাধারণই পড়েন। একজন প্রধানমন্ত্রী তার স্ত্রীর মাথায় ছাতি, বাংলাদেশে বসে ছাতি তুলে ধরবেন। একজন প্রধানমন্ত্রী 9-10-এর ছেলে মেয়েদের মতো পিছনে ব্যাকপ্যাক নিয়ে প্লেনে উঠবেন। আপনি কি এটা কখনো চিন্তা করেছেন? ইটস এ পলিটিক্যাল ফিলসফি, রাজনৈতিক দর্শন। এই পুরো দর্শনটা শেখ হাসিনা যেভাবে তৈরি করেছিলেন, যে শি ইজ জুলিয়াস সিজার, শি ইজ নেপোলিয়ন বোনাপার্ট, শি ইজ বাদশাহ হারুন আর রশিদ, সম্রাট আকবর, এইরকম। আর সেখানে বর্তমান প্রধানমন্ত্রী তিনি নিজেকে নিয়ে আসছেন খলিফা উমর ইবনুল খাত্তাব। তো খলিফা উমর ইবনুল খাত্তাব হওয়ার জন্য তিনি ঘোরাফেরা করছেন, রাতে যাচ্ছেন, স্বাভাবিক জীবনযাপন করছেন। আর জামাতের আমিরও তো খলিফা উমর ইবনুল খাত্তাব হতে চায়। তো এটা নিয়ে টানাটানি হচ্ছে না, সেই টানাটানির কারণে কি হচ্ছে, তারেক রহমান সাহেব জিতে গেছেন। হ্যাঁ, তো সেই জিতে যাওয়ার কারণে এখনো তো মানে জামাতের আমির তো তার পোশাক পরিবর্তন করেন নাই, তিনি তার আগের মতো আছেন। কিন্তু তারেক রহমান সাহেব তারেক রহমানের মতো, সে একটা আলাদা, মানে মোদি যেভাবে একটা ভারতের একটা নতুন পোশাক তৈরি করেছেন, নতুন একটা স্টাইল তৈরি করেছেন, সে নিজে মানে গাড়ি চালাচ্ছেন, সেই গাড়ির সামনে লোকজন দৌড়াচ্ছে। আচ্ছা, প্রধানমন্ত্রীর গাড়ির সামনে অতীতে কখনো কেউ দৌড়াইছে বলেন? কেউ কখনো দৌড়ায়নি, মন্ত্রীরা দৌড়াচ্ছে। আচ্ছা, তিনি বিরোধী দলীয় থেকে একজন আন্দালিব রহমান পার্থকে এনে তার পাশে বসালেন। নিঃসন্দেহে পার্থ তো তাকে বলেনি যে লিডার বা তারেক ভাই, আমি আপনার পাশে একটু বসতে চাই, এবং আপনার পাশে বসে আপনি যখন গাড়ি চালাবেন আমি তখন একটা সেলফি তুলবো, আর সেই সেলফি তুলে আমি অবশ্যই এটা ফেসবুকে দেবো। এটা পার্থ কখনো বলেনি। নিঃসন্দেহে পার্থর যেহেতু একটা গ্রেট ফলোয়ার আছে, তারেক রহমান সাহেবের এটা একটা অসাধারণ একটা রাজনৈতিক দর্শন, যে পার্থর মতো একজন হ্যান্ডসাম,
ইয়াং, প্রগ্রেসিভ, তরুণদের মধ্যে যার প্রচুর ভক্ত আছে, তার মতো লোক বিরোধী দলকে নিয়ে পাশে বসিয়ে তিনি যে গাড়ি চালালেন, এখন দেখেন তার দলের সব লোকের তিনি মধ্যে একটা বিরোধী দল ইঁদুর কেন দৌড় হয়ে বলছেন? গেছে। তিনি তো আসলে জোটেরই সদস্য, তারা তো হ্যাঁ, ধরেন ওই যে জোটেরই সদস্য, এখন এই সেম সুযোগ পাওয়ার, দেখেন এই সেম সুযোগ দ্বিতীয়বার পেল কক্সবাজারে গিয়ে সালাউদ্দিন সাহেব। এখন যারা প্রধানমন্ত্রীর পাশে এই গাড়িতে বসে সেলফি তুলতে পারছেন, তারা মনে করছেন উই আর দ্য লাকিয়েস্ট পারসন। এই জন্য হয় কি, প্রধানমন্ত্রী গুড বুকে যাওয়ার জন্য দিন রাত তারা জিকির করছে, ফিকির করছে, চেষ্টা করছে, তদবির করছে, কে ওখানে বসবে। আচ্ছা, শহীদুদ্দিন চৌধুরী আনি, তিনি তো প্রধানমন্ত্রীর কাছে, তার কি একটু বসার শখ হয় না? ফলে কি হয়েছে, যদি বসতে চাও তাহলে আরো কাজ করো, আরো প্রধানমন্ত্রীর কাছাকাছি আসো। কিংবা এতগুলো মন্ত্রণালয় দেওয়া হয়েছে রবিউলকে, রবিউলের কি একটু বসতে ইচ্ছা করে না যে ঠিক আছে, পার্থ ওখানে মন্ত্রী হলো না, কিচ্ছু হলো না, জোটের সঙ্গী, সে শুধু বসলো না, সঙ্গে সঙ্গে একটা সেলফিও তুলে ফেললো। তো এই যে সুযোগটা সে পেলো, আমার কি স্বাদ জাগে না? আমার কি ইচ্ছা হয় না? তো তখন কি করবে, আচ্ছা ঠিক আছে, তোমার যখন ইচ্ছা হয় তখন তুমি কাজ করো, আরো বেশি বেশি কাজ করো, আমাকে খুশি করো, দেশের জন্য কাজ করো, রাষ্ট্রের জন্য কাজ করো। হি ইজ পার্থ এ কি জিনিয়াস, করেছেন দেশের পলিটিক্যাল জন্য, জিনিয়াস। রাষ্ট্রের জন্য, যার কারণে মানে সুযোগটা পেলেন? এটা তো একান্ত প্রধানমন্ত্রীর ব্যাপার, এটা আপনার আমার ব্যাপার না। আপনি তো পার্থর সাথে ছবি তুলেন নাই, আমি তো ছবি তুলিনি। যদি আমি ছবি তুলতাম পার্থের সঙ্গে, তাহলে আমরা মনে করতাম যে না, আই হ্যাভ সিন সামথিং এক্সট্রা অর্ডিনারি। পার্থর সঙ্গে তো আমার খুবই ভালো সম্পর্ক, কিন্তু কোনোদিন আমার তার সঙ্গে পাশাপাশি কোনো ছবি তোলা হয়নি। তো সেদিক থেকে এখন প্রধানমন্ত্রী যেহেতু তুলেছেন, তিনি পার্থর মধ্যে এমন কিছু পেয়েছেন যেটা কারণে সেই পার্থর যে ঘ্রাণ, তার ব্যক্তিত্ব, তার সব কিছু, মানে এমন কিছু তিনি পেয়েছেন যেটাতে প্রধানমন্ত্রী আকর্ষিত হয়েছেন এবং তাকে তার পাশে বসিয়েছেন। এটা চারটিখানি ব্যাপার নয় শারমিন, এটা অনেক বড় একটা বিষয়। জি। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছিলেন যে তিনিও এই সুযোগ পেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অনেক বেশি মানে তার উপরে লাইমলাইট। অনেকে তাকে সর্ব মন্ত্রণালয়ের মন্ত্রী এভাবেও বিরোধী দল বলছেন। কদিন আগে শুনেছিলাম ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হিসেবেও তাকে বলছে বিরোধী দলের পক্ষ থেকে। মানে এই যে তিনি আসলে সব বিষয়েই কথা বললেন, সংসদের বাহিরে, প্রধানমন্ত্রীর মানে কন্ট্রোল বা গ্রিপ কি এর মাধ্যমে কমে যায়? মানে তিনিই কি বেশি লাইমলাইটে থাকলেন, না না প্রধানমন্ত্রী নন? না না না, এখানে আপনি প্রধানমন্ত্রীকে যদি সম্রাট আকবর চিন্তা করেন, তাহলে তাকে চিন্তা করেন বৈরাম খান। একজন বৈরাম খান ছাড়া আকবর হতে পারেননি, আর আকবর ছাড়া কখনো বৈরাম খান হতে পারত না। এই বৈরাম খান তো একটা সময় তার বাবা হুমায়ুনের আন্ডারেও তিনি সেনাপতি ছিলেন, কিন্তু বৈরাম খান তো পানিপথের চতুর্থ যুদ্ধে জয়লাভ করতে পারেনি, হিমুকে পরাজিত করতে পারেনি, বৈরাম খান দিল্লির ডাইনেস্টি প্রতিষ্ঠা করতে পারেনি। তার জন্য একজন আকবর দরকার ছিল। তো সালাউদ্দিন সাহেব তো এর আগে ছিলাম সালাউদ্দিন হিসেবে তাকে সবাই গালাগালি করে, তিনি ভারতে ছিলেন। তো ভারতে তিনি কিছুই করতে পারেননি। তিনি 17 বছর বাংলাদেশে ছিলেন, মানে যতদিন বাংলাদেশে ছিলেন তিনি তো রুহুল কবির রিজভী সাহেবের সাথে প্রতিযোগিতায় পারেননি। মানে মূল ব্যাপার হলো, তিনি উত্তরাতে বসে সংবাদ সম্মেলন করতেন, আর এই অফিসে রুহুল কবির রিজভী সাহেব করতো। তো ইন্টারনাল পার্টি পলিটিক্সে রুহুল কবির রিজভী বেটার। তারপর তিনি খালেদা জিয়ার সেই যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন, তার এপিএস ছিলেন। শোনা যায় তিনি একটা সময় তারেক রহমান সাহেবকে পড়িয়েছেন, গৃহ শিক্ষক সেও ছিলেন। আমি জানি না সত্য মিথ্যা। তো এই পরিবারের সাথে তার অনেক ভালো সম্পর্ক, কিন্তু A+B² এই যে একটা সূত্র আছে, এটা একদিকে তারেক রহমান সাহেব, অন্যদিকে সালাউদ্দিন সাহেব, প্লাস ব্রাকেট, তার উপরে হোল স্কোয়ার। এটা বেগম জিয়ার সাথে হয়নি, অন্য কারোর সাথে হয়নি। এটা একটা রতনে রতন চিনে, উনি যেভাবে তাকে চিনেছেন উনিও তাকে চিনেছেন। ফলে এই মহামিলন এটা বাংলাদেশের জন্য একটা রাজনীতির একটা টার্নিং পয়েন্ট। লেট দেম ওয়ার্ক, ভালো কিছু কাজ করতে দেন না, এত তাড়াতাড়ি আমাদের সমালোচনা করার দরকারটা কি? দুজনেই তো ব্যতিক্রম কিছু করার চেষ্টা করছেন, আমরা তো তাদের কোনো ভুল দেখতে পাচ্ছি না। শুধুমাত্র এই দুজনের মধ্যে যে মহব্বত, এই দুজনের মধ্যে যে ভালোবাসা, একে অপরের প্রতি নির্ভরশীলতা, এটা দেখে আমরা হিংসায় জ্বলে যাচ্ছি। কেন আমাকে ডাকে না? কেন আমাকে সালাউদ্দিন সাহেবের মতো ভালোবাসে না? আমি কেন সালাউদ্দিন সাহেবের মতো সুন্দর হলাম না? আমি কেন সালাউদ্দিন সাহেবের মতো ইংরেজি, উর্দু, হিন্দি এগুলো বলতে পারলাম না? তো এই জিনিসগুলো হলো এক ধরনের হীনমন্যতা। কিন্তু আল্লাহ তো তাকে চেহারা বানিয়েছেন। আল্লাহ আপনাকে গো টু দ্য আল্লাহ, আপনি আল্লাহর কাছে যান, আবার আল্লাহর সাথে ঝগড়াঝাটি করে আসেন। কিন্তু তা না করে একজন লোককে আল্লাহ ভালো চেহারা দিয়েছে, তাকে আপনি হিংসা করতে পারেন না। এখন তারেক রহমান সাহেব ভালোবাসেন তাকে, এটা তার ইচ্ছা।
তারেক রহমান কি আপনার কাছে অনুমতি নিয়ে, শারমিনের কাছে, গোলাম মোল্লা রনির কাছে অনুমতি নিয়ে কাউকে ভালোবাসবেন নাকি? তার ভালো লাগে সালাউদ্দিন সাহেবকে, তার ভালো লাগে পার্থকে, তার ভালো লাগে নুরুকে, জোনায়েদ সাকিকে, ববি হাজ্জাজকে। আপনি কি করবেন বলেন? ওই যে মিলন সাহেব এহসানুল হক মিলন একটা লাভ দিলেন, ওই লাভটা তো তারেক রহমান সাহেবের খুব ভালো লাগছে। এক লাফে তিনি একটা মন্ত্রণালয়ের মন্ত্রী বানিয়ে ফেললেন। এটা চারটিখানি কথা না, এটা তো উনি পছন্দ করেন। তা আপনি যদি মন্ত্রী হতে চান, অ্যাটলিস্ট লাভ দেন, সালাউদ্দিন সাহেবের মতো শিলং চলে যান, আপনি তার মতো ওইভাবেই করেন। মানে যারা যারা যে পর্যায়ে আছে, আপনি পার্থ হতে চান, কাছে বসে তার মধ্যে স্টাইলিস্ট হন, সুন্দর চেহারা হন, এমন পোশাক আশাক করেন, ভালো সেন্ট পরেন, হাতে আপনি সে ভার্চুয়াল মোবাইল রাখেন, আপনি বাড়ি ধারাতে থাকেন, এলিট সোসাইটিকে মেনটেন করেন, ইংরেজি বাংলা মিলিয়ে সুন্দর করে কথা বলেন। হ্যাঁ, যেন মানে দেখেই মনে হয় মানে অবস্থাতে একজন মানুষের প্রেমে তো মানুষ এমনি এমনি পড়ে না। দেয়ার ইজ সাম রিজন। তারেক রহমান সাহেব যাদেরকে পছন্দ করছেন, এভরিথিং হ্যাজ এ গুড রিজন, সেটাই তিনি কাজ করছেন। একটু আরেকটু আসি যে জামায়াতের আমির আরেকটা বক্তব্য, দীনেশ ত্রিবেদী ভারতীয় হাই কমিশনার হিসেবে বাংলাদেশে প্রবেশ করলেন এবং প্রবেশ করে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বললেন যে মানে ডেমোক্রেসি মিলে গেলে ওয়ার্ল্ড পাওয়ার হবে, সেখানে 140 কোটি মানুষ, বাংলাদেশে 20 কোটি মানুষ, 160 কোটি মানুষকে নিয়ে মিলেমিশে কাজ করার কথা বলেন। এটিকে খুব তীর্যকভাবেই দেখেছেন বলে মনে হলো বিরোধী দলীয় নেতা, এবং তিনি এটির ব্যাখ্যা চাইতে বলেছেন সরকারকে। আপনার কাছে আসলে মানে কি মনে হয়, এটার ব্যাখ্যা কি হতে পারে? তিনি আসলে কেন এরকমটা বললেন? প্রথমত আসলে তিনি এটা যে কথাগুলো বলেছেন, আমি যদি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি, এটা আসলে মানে এর মধ্যে কোনো ক্রিমিনাল অফেন্স নেই। মানে যে প্রশ্ন করা হয়েছে, যেভাবে ওখানে আসলে সামগ্রিকভাবে ওই বক্তব্যগুলো আলাদা করা হয়েছে। এমনি নর্মালি হয় কি, আমাদের বাংলাদেশের মানুষ কলকাতাতে গেলে অনেকটা আবেগপ্রবণ হয়ে যায়, আবার কলকাতার মানুষ বাংলাদেশে আসলে কিন্তু অনেকটা আবেগপ্রবণ হয়ে যায়। আমি গিয়ে দেখলাম যে একসময় বিখ্যাত শিল্পী নচিকেতা, উনি আসলেন, এসে ওনার গ্রামের বাড়ি থেকে চিত হয়ে মাটির মধ্যে শুয়ে অনেক কান্নাকাটি করলেন, তার পূর্বপুরুষরা ওখানে ছিল। তো এটা আসলে একটা আবেগের বিষয়। যদি এটাকে সত্যিকার অর্থে সরকার মনে করে যে সিরিয়াসলি, তাহলে জামাত বলুক যে আমরা ইন্ডিয়ান দূতাবাস ঘেরাও করি, জামাত বলুক যে আমরা এই দূতাবাসের যে রাষ্ট্রদূত তার বাংলাদেশ থেকে প্রত্যাহার না করা পর্যন্ত আমরা সংসদে যাব না, সংসদ বয়কট করলাম। জামাত বলুক যে আগামী যতদিন এই লোক আছে আমরা ইন্ডিয়ান দূতাবাসের কোনো দাওয়াতে কখনো আমরা যাব না। তাহলে তাদের যে অনেস্টি এটা প্রমাণিত হবে। আদারওয়াইজ এটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে যে কথাগুলো তিনি বলতে চাননি, বোঝাতে চাননি, সেই ভয়গুলো তৈরি করে, সেই ইস্যুগুলো তৈরি করে মূলত আপনি ইউ আর ইনভাইটিং সামবডি টু ক্রিয়েট এ ডিজাস্টার। একটা ডিজাস্টার তৈরি করার জন্য আপনি কাউকে ইনভাইট করছেন। আদারওয়াইজ এই জিনিসগুলো, একজন রাষ্ট্রদূত তিনি বাংলাদেশে এসে কি বললেন, এতে করে বাংলাদেশ আর ভারত এক হয়ে গেল, বাংলাদেশের 20 কোটি মানুষ ভারতের 140 কোটি মানুষের সাথে এক হয়ে গেল, বাংলার আকাশ ভারতের আকাশে এক হয়ে গেল। বাংলার আকাশ ভারতের আকাশ তো একই, শুধু আমরা সীমানা নির্ধারণ করেছি ভূমিতে, স্থলে এবং জলে, জলে স্থলে, কিন্তু আকাশ তো আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তো উনি এমন কি বলেছেন, বাতাসও তো এক। আপনি সুন্দরবনের বাতাস, সুন্দরবনের অর্ধেক আমাদের, অর্ধেক ওখানে। অনেক সুন্দরবনের বাঘ আছে, এদের বউ থাকে ভারতে, বাঘদের বউ থাকে ভারতে, এবং এটা বাংলাদেশ চেষ্টা করে এই বাঘগুলোকে দমন করতে পারেনি। এর কারণ হলো, বউ যখন ভারতে থাকে বাঘের বাচ্চা হয়ে যায় ভারতে, বাংলাদেশে খালি পুরুষ বাঘ বাড়ে, এই ফলে বাঘ কমে যাচ্ছে, ভারতের বাঘ বেড়ে যাচ্ছে। তো এই যে ভারতের যে মাটি, সেই মাটি আকর্ষণ করতেছে আপনাকে, আপনি রাতারাতি সেই জিনিসগুলো পারবেন না। প্রকৃতি ইটসেলফ আপনাকে, গঙ্গাটা আছে, গঙ্গা নদীটা সেই গঙ্গোত্রী হিমবাহ থেকে আসলো। আচ্ছা, সেটা কি কেওক্রাডাং থেকে আসতে পারতো না? সিলেটের শফিকুর রহমান সাহেবের বাড়ি থেকে গঙ্গা নদী শুরু হতে পারতো না? তো সেখান থেকে সেই ব্রহ্মপুত্র নদীটা কেন চীন থেকে আসতে হবে? এখন প্রকৃতি বলে তো একটা জিনিস আছে। তো এখানে বাতাস, আমার আকাশ, এটা অবারিত, সারা পৃথিবীতে অবারিত, আপনি এটাকে রাখতে পারবেন না। আমরা ভূমিতে এবং জলস্থলে এটা একটা বিভেদ তৈরি করে রেখেছি। তার মানে এভাবে দেখার কিছু নাই, মানে সমালোচনা করবার মতো বক্তব্য এটি না বলে আপনার মনে হচ্ছে? না 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 না, এটা সমালোচনা করার মতো বক্তব্য না, এটা জাস্ট একটা নাটক তৈরি করার জন্য। কিন্তু মানে এটাকে একটা খুব শক্তভাবে তিনি বলছেন, নাহিদ ইসলাম বলছেন, বা বিরোধী দলীয় নেতারা অনেকেই বলছেন এই বিষয়টিকে। আমার এই বিষয়টা মানে কদিন ধরেই প্রশ্ন করছিলাম যে ধরেন হাদি হত্যাকাণ্ডের পরে একদম দেশে তাণ্ডব হয়ে গেল, ভারতীয় আধিপত্যবাদকে ক্যারি করে কারা কারা সেসব প্রতিষ্ঠান, মানে সেই ট্যাগ দিয়ে প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করা হলো। প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হামলা হলো। কিন্তু যখন হাদি হত্যাকাণ্ডের
কথা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, সাবেক মুখ্যমন্ত্রী, যে তিনি ক্ষমতায় থাকার সময় কি হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে কি বলেছেন, একদম সরাসরি অনেক কথা বলে দিলেন। তখন তো কেউ আসলে ব্যাখ্যাও চাইছে না যে কি হলো, মানে এত সিরিয়াস একটা ঘটনা ব্যাপারে এখন যখন তারা নিজেরা বলছে, তখন শুনছিলাম 7 সিস্টার্স আলাদা করে দেওয়া হবে এরকম হুমকি। এখন যখন তারা বলছে তখন কেউ ব্যাখ্যাও চাইছে না, সরকারও চাইছে না, বিরোধী দলও কোনো ব্যাখ্যা চাইতে বলছে না। মানে কেন হতে পারে এটা? এই বিষয়ে এত ব্যাখ্যা শুনুন, চাইছে, সেই বিষয়ে না। আমরা একটা যাকে বলে আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে আছি। এই চক্রান্তটার 1 নম্বর দিক হলো যে বার্মা অ্যাক্টের আন্ডারে, বার্মা অ্যাক্টটা হয়েছে 1953-তে, বাট ইট ওয়াজ ইনিশিয়েটেড ইন 1933 আন্ডার দ্য থিওডর ডি রুজভেল্ট। তো সেই থিওডর ডি রুজভেল্টের আন্ডারে এই যে প্ল্যানটা হলো বার্মা অ্যাক্ট, সেই বার্মা অ্যাক্টের অ্যাগেনস্টে আমাদের চট্টগ্রাম অঞ্চল নিয়ে একটা নতুন রাষ্ট্র গঠন করার পশ্চিমাদের একটা প্ল্যান আছে। এই চক্রান্তের মধ্যে আমাদের আছে, আমাদের অল পলিটিশিয়ান যারা প্যাট্রিয়ট তারা বুঝে, আর যারা আমাদের মধ্যে বেইমান আছে, মির্জাফর আছে, মুনাফিক আছে, তারা এটাকে বাস্তবায়ন করার জন্য দে আর গেটিং মানি। এটা আপনাকে বুঝতে হবে। 2 নম্বর হলে ইন 1953 দেয়ার হ্যাপেন্ড অ্যানাদার ওয়ান। আমাদের এই বাংলাটাকে নিয়ে নেওয়ার জন্য দেয়ার ওয়াজ এ নেহেরু ডক্ট্রিন। তো এই যে নেহেরু ডক্ট্রিনটা ছিল, এটা একদম ওপেন, সবাই জানে ভারতের। এই যে ভারত যে একটা মানে চন্দ্রগুপ্ত মৌর্যের জমানার যে একটা মানচিত্র তৈরি করে, একটা অখণ্ড ভারতের মানচিত্র তারা যে তাদের পার্লামেন্ট ভবনে টানিয়ে রেখেছে, এটা তো এমনি এমনি টানিয়ে রাখেনি, দেয়ার ইজ এ প্ল্যান। তো এখন এই যে বাংলাদেশটাকে দখল করবে, বাংলাদেশের সাথে একটা যুদ্ধ করবে, এই যুদ্ধ করার জন্য একটা ওসিলা দরকার। সেই ওসিলাটা কি? এখানে জঙ্গিবাদ বাড়ছে, এখানে দক্ষিণপন্থী বাড়ছে, এখানে বোমাবাজি হচ্ছে, এখানে 7 সিস্টার দখল করার হুমকি আসছে, এবং এই কাজগুলো অনেক আমাদের মধ্যে রাজনীতিবিদদের মধ্যে বেইমান আছে, মুনাফিক আছে, সব জায়গাতে আছে, যারা ভারতের টাকায় এই কথাগুলো বলে আমরা 7 সিস্টার দখল করব। আমি সবাইকে বলছি না, কেউ কেউ এই জিনিসগুলো জিকির তুলে, ফিকির তুলে ভারতের টাকায়, ভারতের টাকা খেয়ে ভারতকে গালাগালি করে, যেন ভারতের টাকায় রাম মন্দির তৈরি করবে, রাম মূর্তি তৈরি করবে, করে আবার ভারতের টাকায় সেই রাম মূর্তি ভাঙবে। এইটা হলো একটা পলিটিক্যাল, যাকে বলা হয় ম্যাথোলজি। এই গল্প, এই কাহিনী, এই উপন্যাস সাজিয়েই কিন্তু পৃথিবীতে এইভাবে বড় বড় যুদ্ধ তৈরি হয়েছে, বড় বড় ভূখণ্ড এভাবে দখল করা হয়েছে। আমাদের এই ভূখণ্ড তো অল্প কয়েকদিন, এটা তো অন্ততপক্ষে 4-5 হাজার বছরের ইতিহাস আছে। বহুবার আমরা দিল্লির দ্বারা অধিকৃত হয়েছি, মুর্শিদাবাদ বহুবার আমাদেরকে দখল করেছে, বহুবার, এমনকি যেমন নরেন্দ্র মোদীর যে জায়গা, যেখানে সেই দক্ষিণ ভারত, দাক্ষিণাত্য, গুজরাট, এই এলাকাতে রাজা ছিলেন সেই রাজেন্দ্র। তো চোল সম্রাট রাজেন্দ্র, তিনি আজ থেকে 1000 বছর আগে, অর্থাৎ এখন 2026, 1026 সনে এই বাংলা দখল করে নিয়ে গেছিলেন 1000 বছর আগে। কেন জানেন? এই যে গঙ্গার পানি এই অন্যদিকে প্রবাহিত করার জন্য, এই পানির জন্য তিনি এত দূর পথে দাক্ষিণাতে এখানে এসে যুদ্ধ করেছেন। ফলে এই বাংলাকে দখল করা, এটাকে কেটে টুকরো টুকরো করা। এই বাংলাতে একটা সময় 12 ভূঁইয়ারা ছিল। হোয়াট ডাজ ইট মিন? আজকের এই যে বাংলা 12টা ভাগে বিভক্ত ছিল, আবার এই 12টা ভূঁইয়া তারা মারামারি করেছে। ফলে আমাদের এই বাংলা যদি ভবিষ্যতে 12টা ভাগ হয়ে যায়, আপনি কি বলবেন? অতীতে ছিল না এটা? আবার এই বাংলা বহু বছর, শত বছর বাংলা, বিহার, উড়িষ্যা একত্রে ছিল, আসাম আমাদের সঙ্গে ছিল। তো যার জন্য এই কাজগুলো করার জন্য আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে। এখন কে যে কিভাবে কোন জায়গা দিয়ে খেলছে, উই ডোন্ট নো, একমাত্র আল্লাহ জানেন। এই যে আমাদের দেশে যে একটা মার্কিন ডিপ স্টেট আছে, এখানে যে $49 মিলিয়ন এই বাংলাদেশে শেখ হাসিনা রেজিমকে তাড়ানোর জন্য স্বয়ং ডোনাল্ড ট্রাম্প বলেছে যে $49 মিলিয়ন এই আমেরিকান সরকার খরচ করেছে। আমরা কি এটা কখনো কল্পনা করেছি? কখনো কল্পনা করিনি। এই আমেরিকান সরকার এখানে আমাদের মতো $49 মিলিয়ন করে বিনিয়োগ করে $4.5 বিলিয়ন সে যে আপনার বিমান চুক্তি আর $15 বিলিয়ন যে সামগ্রিক চুক্তি করে নেবে, আমরা এটা কখনো কল্পনা করেছি? কখনো কল্পনা করিনি। ফলে আসলে আমরা অনেকগুলো কথা শুনে দেখবেন, যে যত বেশি কথা বলছে, যে যত বেশি দেশপ্রেম দেখাচ্ছে, তার মধ্যেই হয়তো দেশ বিক্রি করার বীজ হয়তো কোনো দেশ লুকিয়ে রেখেছে বা ওখানে ঢুকিয়ে দিয়েছে। মানে এখানেও ডিপ স্টেটের চাল থাকতে পারে বলে আপনি অবশ্যই অবশ্যই ডিপ স্টেট চাল, মানে ডিপ স্টেট চাল থাকতে পারে। জি, আমি একটু মানে
ওসমান হাদির কথা বলছিলাম, এখন ওসমান হাদিকে পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করবার কথা বলা হয়েছে যে 2028 শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণীতে শহীদ ওসমান হাদির বীরত্বগাথা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে। ওসমান হাদির বোন তিনি মাসুমা হাদি তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন 28 সাল থেকে কেন, 27 সালের থেকেই কেন নয়, এবং পঞ্চম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কেন নয়। মানে আমরা দেখেছি ওসমান হাদি খুবই তেজোদীপ্ত কথা বলতেন, তার বেশ মানে একটা রাজনৈতিক বক্তব্য তার মুখে বেশ শোভাও পেত, বেশ গালিগালাজও করতেন। কিন্তু আসলে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবার মতো আপনার কাছে কি মনে হয়, মানে কি বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার মতো? প্রথমত হলো যে উসমান হাদিকে সৃষ্টি করা হয়েছে, তিনি সৃষ্টি হননি। আমাদের এই সমাজে যারা, আমি তো বললাম যে একজন মানুষ দীর্ঘদিন পরিশ্রম করে একটা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যায়, সে এমপি হবে, মন্ত্রী হবে, এখন বা রাজনীতিবিদ নেতা হবে, সবার একটা আউটস্ট্যান্ডিং লং একটা যাকে বলা হয় ইতিহাস থাকে। এখন ধরেন এই নাহিদ, সার্জিস, বা আমি উইথ ডিউ রেসপেক্ট যারা যারা এই সময়টাতে বিপ্লবে আসছে, এখন আমরা তো তাদের কাউকে চিনতাম না। আমরা বড় জোর নুরুকে চিনতাম, বড় জোর রাশেদকে চিনতাম, নুরু রাশেদের বাইরে কিন্তু আমরা কাউকে চিনতাম না। উসমান হাদি নামক যে একটা লোক আছে, এটা তো আমি সেই যে জুলাই আগস্ট বিপ্লবের সময় তো আমি একেবারে রাজপথের একজন মানুষ। মানে যেদিন শেখ হাসিনা চলে গেছেন, মানে যেদিন কারফিউ ছিল, সেই দিন আমি জানি না আমার লেভেলের একটা লোকের ঘর থেকে বের হয়েছে কিনা। আমি কথা বলেছি নো ওয়ান। আমি কিন্তু সেদিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে রাস্তায় বের হয়ে তারপর অফিসে আসছে, সারাদিন অফিস করেছি। তো কাজী এই যে এই সময়গুলোতে আমি তো কখন উসমান হাদির নাম শুনিনি। 2024 সনের আগস্ট মাসে আমি কখন উসমান হাদির নাম শুনিনি, জুলাই মাসে শুনিনি, তার আগে কখনো শুনিনি। হঠাৎ করে এই উসমান হাদি চলে আসলো, তারপরে সে সমন্বয়করা চলে আসলো, আর একটা ওই যে নতুন আর একটা কি দরবেশ আছে, এর বড় দাড়ি, কি যেন নাম, ওই যে টেক্সট বুক বোর্ডের বই নিয়ে সব কি কেলেঙ্কারি ঠেলেঙ্কারি করলো। তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে অনেকগুলো ক্যারেক্টার তৈরি করা হয়েছিল, এবং সেই তৈরি করা ক্যারেক্টারগুলোকে আবার দেখা গেল যে অনেকে হারিয়ে গেছে, অনেকে হারিয়ে দেওয়া হয়েছে। উসমান হাদির মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। এটা যারাই করেছে, আল্লাহর গজব নাজিল হবে তাদের প্রতি, যারাই করেছে। এর কারণ হলো এই ছেলেটা তো আসলে উসমান হাদি হতে চায়নি। সে একটা কোচিং সেন্টারে নর্মালি কোচিংয়ে সে করতো, সাকল্যে 20-25 হাজার টাকা হয়তো তার মান্থলি ইনকাম ছিল। তার পোশাক, মাদ্রাসা লাইনে সে পড়াশোনা করে কোনো মতে জীবন জীবিকা নিয়ে ঢাকার শহরে সে বসবাস করার জন্য সংগ্রাম ছিল। সেই মানুষটিকে আপনি তুলে আনলেন, একটা তুলে এনে বিশ্ববিদ্যালয়ে তাকে তিনি হঠাৎ জয়েন করে, করেছিলেন যতটুকু জানি, হতে পারে, হতে পড়াশোনা পারে। শেষ করে। এখন আমাদের তো কতগুলো বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয়ে 5,000 টাকা বেতন দেয় না, 6 মাসও বেতন দেয় না। আপনি টিচার হতে চান, আমি আপনাকে অনলাইনে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের টিচার বানিয়ে দেবো, ফুল অধ্যাপক, কিন্তু তারা বেতন দিতে পারছে না। তো যার জন্য ইট ডাজ নট ম্যাটার। মূল ব্যাপার হলো যে আমি, মানে এখানে তো বলছি আমার মতো মানুষ যারা, আমি 2009 সন থেকে পলিটিক্যাল টকশো করি। তো টকশো করলে যারা রাজনীতিতে আসে তাদেরকে আমার চিনতে হবে, নাহলে আমি এত কথা বলছি করে মানুষ কেন আমার কথা শুনছে। আমার কাছে তো তথ্য আছে, ইনফরমেশন আছে, ডাটা আছে। তো সেই ডাটার মধ্যে তো আমি এই সময়টাতে অনেকগুলো লোককে দেখছি, যে লোকগুলোকে আমি 2023 সনে দেখিনি, তাদেরকে চিনি না, জাতীয় তাদেরকে চিনে না। অল অন এ সাডেন উইদিন 6 মান্থ এদেরকে তৈরি করা হয়েছে। তৈরি করে এদেরকে একেবারে বলিউড স্টার শাহরুখ খান কিংবা টম ক্রুজ তৈরি করে ফেলানো হয়েছে। আবার নাটক তৈরি করার জন্য সেই টম ক্রুজকে মেরে ফেলা হয়েছে, যারা মানুষ উত্তম কুমারের জন্য কাঁদে, টম ক্রুজের জন্য কাঁদে। তো সেই দিক থেকে এখনো এই যে হাদিকে নিয়ে যে বইয়ে তার বীরত্ব গাথা অন্তর্ভুক্ত করা, আমার কাছে মনে হচ্ছে এই কাজটি সরকারের যারা লোক আছে দে আর প্লেয়িং, তারা খেলছে। যারা তাকে মানে বানিয়েছে, আবার যারা তাকে মেরেছে, কারা আবার তারা, যারা তাকে, আপনার কি ধারণা, মানে তারা কারা, কারা তাকে তৈরি করলো, কারা তাকে সরালো? যারা এই কাজটা করেছে তারা বাংলাদেশের দেশপ্রেমিক ভালো কেউ না। তারা দেশের মধ্যে হলে তাদের পরিচয় মীর জাফর, জগৎ রায়দুল্লভ, ইয়ার লতিফ। আর তারা যদি আমেরিকার হয় তাহলে তারা দে আর দ্য এজেন্ট অফ ডিপ স্টেট। তারা যদি ইসরায়েলের হয় দে আর দ্য এজেন্ট অফ মোসাদ। তারা যদি ভারতের হয় দে আর দ্য এজেন্ট অফ র। আর কি বলবো, এর চেয়ে বেশি কিছু নয়। কিন্তু আমাদের আপামর জনসাধারণ আমরা হাদি ভাই জিন্দাবাদ, হাদি ভাই জিন্দাবাদ, বঙ্গবন্ধু জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ, এইভাবে আমরা রাজপথ একজন হাদিকে আমরা তৈরি করিনি। কিন্তু সেই হাদিকে কবি নজরুলের পাশে আবার তারাই দাফন কাফন করেছে। সেই হাদিকে মানে তার জানাজাতে
যে বিশাল আয়োজন করে সবকিছু করা হয়েছে, আবার সেই ক্রেডিটটা মানে যারা করছে তাদেরকে পরাজিত করে তাদের হাত থেকে হাদির যে ক্রেডিট, সেই ক্রেডিটটা বর্তমান সরকার তাদেরকে বইতে এনে দিতে চাচ্ছে। এটা একটা নোংরা প্রতিযোগিতা, এটা একটা মানে যাকে বলে এটা ভালো প্রতিযোগিতা না। এই কাজটি কিছু কিছু জায়গাতে আসলে সত্য কথা বলতে হয় রাষ্ট্রপ্রধানকে, সরকার প্রধানকে। আজকে আমি যে কথাটা বললাম সেই কথাটা যদি তারেক জিয়া বলতে পারতেন সংসদে দাঁড়িয়ে, পুরো জাতি বলতে ইয়েস হি ইজ দ্য লিডার। এই যে আজকে আমি যে কথাগুলো বললাম ঠিক সেম কথাটা, যে নো এটা হবে না, ইম্পসিবল, হু ইজ হি, এই কথাগুলো আজকে দেখেন আমরা অনেকেই বলছি বাংলাদেশে। কেন সরকারি দলের যারা লোকজন আছে তারা বলতে পারছেন, তারা হাদিকে নিয়ে তারাও ব্যবসা করতে চাচ্ছেন অতীতে যাবে। এবং আমি মনে করি হাদি তাহলে কি এবং তার ভাই, হাদির ভাই যা বলেছেন যে এর সাথে জামাত আমিরের একজন পিএস আছেন, এর সাথে সরকারি দলের মন্ত্রী এমপিরা আছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এই মানে হত্যাকাণ্ডের পেছনে আছেন, মানে ব্যাপারটা কি এরকম? তার বক্তব্যের সাথে কি আপনার মানে বিশ্বাসযোগ্য মনে হয়? না, তাই যদি হয় মানে সে যদি ইফ হি ইউজ টু বিলিভস, সেটা যদি সে বিশ্বাস করে, তার আগে হি শুড রিজাইন সরকারি চাকরি থেকে। কারণ এই সুযোগটা তাকে দেয়া হয়েছে হাদিকে উপলক্ষ করে, বা রাষ্ট্র হাদিকে তার পরিবারকে যে ফাইন্যান্সিয়াল বা ফিনান্স বেনিফিটগুলো দিয়েছে, সেই বেনিফিটগুলো তো আসলে তাদের আসলে ফেরত দেওয়া উচিত। আত্মমর্যাদা বোধ থাকলে তাদের বলা উচিত যে নো, আমরা এই জিনিসটা নেব না। এখন আমার কোনো ব্যাপারে যোগ্যতা নেই, অথরিটি নেই, অথচ আপনি আমাকে একটা জিনিস দিলেন, আমি সেটা নিলাম। ফলে হাদির ভাই যেটা বলেছে, আমি এটির ব্যাপারে আসলে আমি কোনো মন্তব্য করতে চাই না। তিনি যদি বলতেন যে নো, আমি এই জিনিসটা এই ঘটনা হয়েছে, আমি ওই সময়টাতে বলতে পারিনি, বললে আমাকে মেরে ফেলতো, ফলে আমি একটা সময় আসছি, ফলে আমি এই সমস্ত জিনিসগুলো প্রত্যাখ্যান করলাম, দিস ইজ দ্য রিয়াল ফ্যাক্টর। আমি শেষ প্রশ্ন করি, মানে আরেকটা ভিন্ন প্রসঙ্গে, যে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাইমকে পুলিশ তুলে নিয়ে গেছে, পিটিয়ে নিয়ে গেছে একদম, এবং তার সাথে বেশ দুর্ব্যবহার করা হয়েছে। তারপরে যখন তামিম ইকবাল ফোন করেছেন, তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হয়েছে, তখন তার সাথে খুব ভালো ব্যবহার করা হয়েছে, তিনি এটি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন নাইম। মানে মাঝখানে তো আমরা দেখলাম পুলিশ আসলে সামনে, চোখের সামনে মব হয়ে যায়, পুলিশ কিছু করতে পারে না, পুলিশের মনোবল ভেঙে গেছে, এই কথাগুলো খুব শুনতাম, পুলিশের মনোবল। এখন কি আবার সেই মনোবল মানে আগের মতো ফিরে এসেছে, বা আগের চেয়েও বেশি ফিরে আসছে? আসলে আপনার কাছে কি মনে হয়? না, পুলিশের মনোবল সবসময় ছিল। থানার ওসি হওয়ার জন্য যে মনোবল দরকার এবং যে ধনবল দরকার, মনোবল এবং ধনবল দুটেই পুলিশের ছিল। এসপি হওয়ার জন্য যে মনোবল ধনবল দরকার সেটা তাদের ছিল। আবার এখন সরকারকে তুষ্ট করার জন্য তারপরে মব তৈরি করে, মবিস্টদেরকে লাগিয়ে যে কোনো একটা পরিস্থিতি তৈরি করে সেখান থেকে টাকা রোজগার করার জন্য যে মনোবল দরকার সেটা পুলিশের আছে। তো কাজেই পুলিশের মতো চলছে। এখন এটাকে সত্যিকার অর্থে জনবান্ধব একটা পুলিশ, যে পুলিশ কখনো মানে এভাবে আহ, মানে যে অপকর্মের কথা আপনি বললেন এই ধরনের অপকর্ম করবে না, সেই পর্যায়ে যাওয়ার জন্য আমাদের যারা পলিটিশিয়ান আছেন তাদেরকে অনেস্ট হতে হবে, চিন্তা চেতনায় কর্মে অনেস্ট হতে হবে। আপনি যদি সে শেখ হাসিনা জমানার মতোই যদি আপনি দলবাজ পুলিশ নিয়োগ দেন, শেখ হাসিনার জমানাতে যদি যেভাবে একটা ইন্সপেক্টর সেই উজ্জ্বল বা প্রদীপের মতো একজন ইন্সপেক্টর ফাঙ্কানের দানব তৈরি হয়ে যায়, যদি সেই আমলে একজন হারুন তৈরি হয়, এখন তো দেখা যাচ্ছে হারুন, বিপ্লব, এরা তো শিশু, এদের সাথে বড় বড় এদের দাদারা তৈরি হয়ে গেছে অল্প সময়ের মধ্যে আর কি। হ্যাঁ, তো যার জন্য এটা মানে যাকে বলা হয়, হ্যাঁ, সরি, আপনি বলছিলেন পুলিশের মনোবল নিয়ে। না ওই তো বললাম যে পুলিশের মনোবল ঠিকই আছে, সেই মনোবলটা পুলিশের যে আর্থিক সঙ্গতি যেটাকে আমরা ধনবল বলি এবং মনোবল দুটোই একদম পারফেক্ট আছে, বেটার দেন বিফোর, আরো মোটা তাজা হয়েছে। এখন যেটা দরকার সেটা হলো যে রাজনীতিবিদদের সততা থাকলে হয়তো আমরা যেটা জনবান্ধব পুলিশ চাচ্ছি, ওয়েলফেয়ার স্টেট চাচ্ছি, সেটা সম্ভব। কিন্তু এখনো পর্যন্ত সেই পুলিশের নিয়োগ বদলি থেকে শুরু করে কোনো কাজে ওই জিনিসটা এখনো পর্যন্ত করা হয়নি, বরং আগের চেয়ে আরো বেশি করা হচ্ছে।